বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমি বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত থাকতে পারিনি, এই জন্য দুঃখিত। আজকে প্রথম তোমাদের সাথে আমার সাক্ষাৎ। তো এই কয়েকদিন যে ক্লাসগুলো করেছো সেখানে রুটিন অনুযায়ী আমার ক্লাস ছিল না বলে তোমাদের সাথে আমার এই দর্শনে একটু লেট হয়ে গেল। তো যেহেতু আমি এসেই পড়েছি, তোমাদের আর কোনো চিন্তা নেই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ক্লাস শুরুর আগে কেমন আছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যারা রোল নাম্বার পেয়েছো, তোমাদের রোল নম্বর পারলে নাম এবং রোল এবং সেকশন, যদি মেয়েরা হও ফার্স্ট ইয়ারের তাই লিখবা A1G, আর ছেলেরা লিখবা A1B। আর যেহেতু তোমরা প্রথম আমার ক্লাস করতেছো, তোমরা তোমাদের নামটা সহ যদি লিখে দাও তাহলে ভালো হয়, আমি বুঝতে পারবো। তো আসো আমরা রসায়ন নিয়ে একটু আলোচনা করি। আমরা রসায়ন প্রথম পত্র নিয়ে আলোচনা করব, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার। এই প্রথম পত্রের আলোচনা করতে গিয়ে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় অধ্যায়ের আমরা আজকে যে অংশটুকু আলোচনা করব সেটা একেবারেই কমন একটা অংশ। তোমরা ছোটোবেলা থেকেই ক্লাস 9 থেকেই এটা পড়ে আসতেছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরমাণু এবং এর মৌলিক কণিকা। তো আমরা জানি পরমাণু কাকে বলে। তো তোমরাও জানো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকেই আমরা পরমাণু বলে থাকি। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকেই পরমাণু বলে। তোমরা একটু লিখো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকেই পরমাণু বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম ইত্যাদি। তোমরা একটু দ্রুত লিখে নাও, আমি দেখে আসি তোমরা কারা কারা উপস্থিত আছো। প্রমি মিত্র নমস্কার, আরমান থ্যাংক ইউ, আয়াত জাহান 223, প্রমি মিত্র 250, আচ্ছা, রাফসান মমিন ওয়ালাইকুম আসসালাম, মেহেদি ওয়ালাইকুম আসসালাম, শারমিন সুলতানা আইরিন রোল 220, সুষমা 204 থ্যাংক ইউ। এরপর রাফসান মমিন 212, আবিদা সুলতানা, আচ্ছা, A2B 299, মোহাম্মদ মাহমুদ হাসান, ঠিক আছে। আমাদের ফাহমিদা ম্যাডাম উপস্থিত আছে। রিপা ওয়ালাইকুম আসসালাম। খোরশেদা খুশি, চিনতে পারতেছি না, ওয়ালাইকুম আসসালাম। জেরিন উপস্থিত আছে। আমাদের মোহাম্মদ মাহমুদ হাসান বলছে আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মিথিলা ফারজানাইমা ওয়ালাইকুম আসসালাম। সোহেব আছে উপস্থিত, ঠিক আছে। জান্নাতুল গুলশান, ও আবার এভাবে চিনতে পেরেছি, জান্নাতুল গুলশান A1G এর নতুন স্টুডেন্ট, 204 রোল। সোহেব তার রোল দিয়েছে। জান্নাতুল, আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি জান্নাতুল। আরমান তুমি উপস্থিত আছো, থ্যাংক ইউ। তো অনেককেই দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম কাব্যকন্যা। আসলে তোমাদের নামটা দিলে ভালো হয়। জান্নাতুল ফেরদৌস মুন্নি রোল নম্বর এখন 211, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আসো আমরা একটু ক্লাস করি। তো দেখো এখানে পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা,
যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই পরমাণু বলে। তোমাদের কি লেখা শেষ? তোমাদের লেখা শেষ হলে দ্রুত আমাকে জানাও যে স্যার আমাদের লেখা শেষ। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিতেছো এখনও। এমডি সালমান টিডি, আচ্ছা টিডিতে কি বোঝাচ্ছে আমি এখনও বুঝতে পারি নাই। তো আমরা লিখছি পরমাণু। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই পরমাণু বলে। এবার আমরা শিখব পরমাণুর মৌলিক কণিকা। পরমাণুর মৌলিক কণিকা। যে সকল সূক্ষ্মাতি সূক্ষ্ম বা অতিশয় ক্ষুদ্র কণিকা সমন্বয়ে কোনো পরমাণু গঠিত হয় তাকেই বলা হচ্ছে পরমাণুর মৌল কণিকা বা মৌলিক কণিকা। তাহলে যে সকল ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা সমন্বয়ে কোনো পরমাণু গঠিত হয়, যে সকল অতিশয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা সমন্বয়ে কোনো পরমাণু গঠিত হয় তাকেই বলা হচ্ছে পরমাণুর মৌলিক কণিকা। এই পরমাণুর মৌলিক কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। পরমাণুর মৌলিক কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো দেখো, তোমরা একটু লেখো পরমাণু। এখানে লিখতে পারো মৌলিক কণিকা। 3 প্রকার: স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। লেখো পরমাণুর মৌলিক কণিকা 3 প্রকার: স্থায়ী, মহসিন হোসেন সে লিখছে মিসিং কেমিস্ট্রি ক্লাস, থ্যাংক ইউ মহসিন। তো পরমাণুর মৌলিক কণিকা 3 প্রকার: স্থায়ী। আচ্ছা, লেখাটা ঝাপসা আসছে, একটু ওয়েট করো, লেখা ঠিক দেখা যাবে। তাহলে পরমাণুর মৌলিক কণিকা 3 প্রকার: স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী আবার 3 প্রকার: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যে সকল কণিকা বা যে সকল মৌলিক কণিকা সব সময় সকল পরমাণুতে উপস্থিত থাকে তাদেরকেই বলা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা বা স্থায়ী মূল কণিকা। আর স্থায়ী মূল কণিকার মধ্যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। পরমাণুর মূল কণিকা 3 প্রকার: স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী হচ্ছে যে সকল মৌলিক কণিকা সকল পরমাণুতে সবসময় উপস্থিত থাকবে, শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যেখানে নিউট্রন নেই। তাহলে স্থায়ী হচ্ছে সবসময় সকল পরমাণুতে উপস্থিত থাকবে যে সকল কণিকা, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন। অস্থায়ী মূল কণিকার মধ্যে হচ্ছে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন ইত্যাদি। আর কম্পোজিট কণিকা 2 ধরনের পাওয়া যেতে পারে: আলফা কণা ও ডিউটেরন কণা। তাহলে একটু দেখো, স্থায়ী মূল কণিকা বা স্থায়ী মৌলিক কণিকা যে সকল কণিকা সকল পরমাণুতে সবসময় উপস্থিত থাকবে। আর অস্থায়ী মূল কণিকা অস্থায়ীভাবেই কোনো পরমাণুতে উপস্থিত থাকে, অর্থাৎ সবসময় পাওয়া যাবে না, মাঝে মাঝে পাওয়া যেতে পারে। আর কম্পোজিট কণিকা এটা একটা ভারী কণিকা। এই ভারী কণিকাগুলো হঠাৎ হঠাৎ কোনো কোনো পরমাণুতে দেখতে পাওয়া যায়, যেমন আলফা কণা এবং ডিউটেরন কণা। তোমরা একটু দ্রুত লেখো। এখানে আলামিন লিখছে যে স্যার অনেক বছর পর আপনার ক্লাস পাইলাম, থ্যাংক ইউ স্যার। লেখা ঘোলা, আচ্ছা একটু আবার বলেন। তাহলে আমি আবার বলতেছি,
এখানে শারমিন সুলতানা আইরিন বলছে স্যার লেখা ঘোলা, আর আবার বলেন তো তোমরা একটু দেখো, এখানে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকেই বলা হচ্ছে পরমাণু। পরমাণু মৌলিক কণিকা তিন প্রকার: স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী হচ্ছে যে সকল মৌলিক কণিকা সকল পরমাণুতে সবসময় উপস্থিত থাকবে, সেগুলো হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। আর স্থায়ী মৌলিক কণিকার মধ্যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আর অস্থায়ী মৌলিক কণিকা হচ্ছে যে সকল মৌলিক কণিকা অস্থায়ীভাবে কোনো পরমাণুতে উপস্থিত থাকে, সবসময় পাওয়া যাবে না, যেমন নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, গ্রাভিট্রন, পজিট্রন ইত্যাদি। আর কম্পোজিট কণিকা এগুলো একটু ভারী কণিকা, যে সকল কণিকাকে হঠাৎ হঠাৎ কোনো পরমাণুতে পাওয়া যেতে পারে, সেগুলো হচ্ছে কম্পোজিট মৌলিক কণিকা, যেমন আলফা কণা এবং ডিউটারন কণা। তোমাদের কি লেখা শেষ? তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাও। আচ্ছা, বোর্ড ক্লিয়ার? আচ্ছা, ঘোলানা, ঠিক আছে, রিপা বলছে লেখা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো স্থায়ী মূল কণিকার মধ্যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো আমরা প্রথমে শিখব এদের আবিষ্কারকের নাম। দেখো, ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে জে থমসন। বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। আর নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক। তোমরা একটু লিখে নাও। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক বিজ্ঞানী জে জে থমসন, প্রোটনের আবিষ্কারক রাদারফোর্ড এবং নিউট্রনের আবিষ্কারক বিজ্ঞানী চ্যাডউইক। সাফায়েত হোসেন শাফিন, রোল 270, থ্যাংক ইউ ক্লাসে উপস্থিত থাকার জন্য। তাহলে দেখো আমরা কি শিখলাম, যে ইলেকট্রনের, প্রোটনের এবং নিউট্রনের আবিষ্কারক। স্যার বিটা হইল না কেন? আচ্ছা, সালমান টিডি বলছে আলফা কণা, ডিউটারন কণা। আচ্ছা, বিটা হইল না কেন? এর নামকরণ করা হয়েছে এভাবে, তাই বিটা হয়নি। আলফা কণা এবং ডিউটারন কণা নামকরণ করা হয়েছে, তাই এখানে বিটা নামে পাওয়া যায়নি। এরপর দেখো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন আবিষ্কার করছেন জে জে থমসন, প্রোটন আবিষ্কার করছেন রাদারফোর্ড এবং নিউট্রন আবিষ্কার করেছেন বিজ্ঞানী চ্যাডউইক। এখন আমরা শিখব ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের প্রতীক। দেখো এখানে প্রতীক, ইলেকট্রনকে ই সাইন দ্বারা, প্রোটনকে পি এবং নিউট্রনকে এন সাইন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ই, পি এবং এন। আচ্ছা, ইলেকট্রনের ই, প্রোটনের পি এবং নিউট্রনের এন। তাহলে আমরা শিখলাম কি? আবিষ্কারক এবং প্রতীক। এরপরে আমরা শিখব এদের ভর, ইলেকট্রনের ভর। তবে ভর দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আপেক্ষিক, আর একটা হচ্ছে প্রকৃত। আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের দুই ধরনের ভর পেতে পারি। একটা হচ্ছে আপেক্ষিকভাবে, কোনো একটা পরমাণুর সাথে সমন্বয় করে, এবং আর একটা হচ্ছে, হ্যাঁ আরমান ঠিক আছে, ইলেকট্রনের আবিষ্কারক থমসন, প্রোটন রাদারফোর্ড। হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যান্সার রাইট আছে। রেদওয়ান, আচ্ছা আর্টসের স্টুডেন্ট। আচ্ছা, আমাদের রেদওয়ান ও মানবিক শাখার স্টুডেন্ট কিন্তু লিখছে ভাগ্য ভালো, এতই ভালো যে আমরাও সায়েন্সের ক্লাস করতে পারতেছি, থ্যাংক ইউ। এবার আমরা দেখব যে ইলেকট্রনের আবিষ্কারক জে জে থমসন, এর প্রতীক হচ্ছে ই, এবং এখানে ইলেকট্রনের ভর আমরা দেখো এখানে লিখেছি আপেক্ষিক ভর একটা, প্রকৃত ভর একটা। আমরা আপেক্ষিকভাবে যদি হাইড্রোজেনের সাথে তুলনা করি, তাহলে হাইড্রোজেনের ভরের 1836 ভাগের 1 ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর। যদি আমরা আপেক্ষিকভাবে হাইড্রোজেনের ভরের সাথে তুলনা করি, হাইড্রোজেন পরমাণুর ভরের 1836 ভাগের 1 ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর। আর
প্রোটনের ভর হচ্ছে প্রায় হাইড্রোজেনের ভরের সমান, নিউট্রনের ভরও হচ্ছে হাইড্রোজেনের ভরের সমান। আর প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভর আমরা একটু নির্ণয় করি। এইদিকে দেখো, এই ফাঁকা জায়গাটাতে আমি একটু ভরটা নির্ণয় করে তারপর তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু আমার সাথে লেখো। আচ্ছা, নীলা তরফদার নিলয়, আমি এখনও রোল নম্বর পাইনি, তাহলে তোমাকে ফোনের মাধ্যমে জানতে হবে তোমার রোল নম্বর। দেখো, তাহলে আমরা ইলেকট্রনের প্রকৃত ভর জানব। তো বিজ্ঞানী ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে, এই ফ্যারাডের সূত্র অনুসারে আমরা জানি n সংখ্যক ইলেকট্রন f কুলম্ব চার্জ বহন করে। n সংখ্যক ইলেকট্রন f কুলম্ব চার্জ বহন করে, অর্থাৎ একটা ইলেকট্রন f/n সংখ্যক চার্জ বহন করে। এবার তোমরা দেখো, এখানে এইদিকে একটু আসো, যে আমরা আপেক্ষিকভাবে কত পেলাম 1836, আর প্রকৃত ভর বের করবো। আচ্ছা, আমি চার্জ বের করতেছিলাম, আমরা একটু ভরটা বের করে আসি। আমরা জানি 6.023 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণুর ভর। দেখো তোমরা একটু 2.008 গ্রাম, তাহলে 6.023 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.008 গ্রাম। তোমাদের এখান থেকে কি লেখাটা দেখা যায়? লেখাটা দেখা যায় কি না? আচ্ছা স্যার, ডান দিকে দেখা যায় না, একটু দেখো, দেখা যাবে। আমি ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, আবার দেখো, 6.023 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এত, তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে? 1.008 ডিভাইডেড বাই হচ্ছে 6.023 × 10⁻23। তাহলে আবার আমরা জানি একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1836 ভাগের 1 ভাগ, এত অংশ। কাজেই দেখো, তাহলে এত এর এত হবে, তাহলে একটি ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের প্রকৃত ভর হবে 1.008 ডিভাইডেড বাই 6.023 × 10⁻23 ইন্টু 1/1836। দেখো তো এই ভ্যালুটা কত আসে, তোমরা একটু আমাকে জানাও। এই মানটা কত আসে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। সাফায়েত হোসেন শাফিন, তুমি বলছো 1.008, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1.008। সাফায়েত হোসেন শাফিন, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1.008। তুমি হোয়াট চিহ্ন দিয়েছো সাফায়েত হোসেন শাফিন। ছাল লেখা ঘোলা, ছোট, বোঝা যায় না, ক্লিয়ার, তারপরও দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি বড় করে লিখতেছি। তাহলে দেখো, তোমাদের জন্য আমি আরবার লিখতেছি, যেহেতু তোমরা দেখতে পাচ্তেছো না, বড় করে লিখতেছি। দেখো, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1.008 গ্রাম। তো দেখো, তাহলে 6.023 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণুর ভর 1.008 গ্রাম।
তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে? 1.008 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 টি। এখন আবার আমরা জানি, আবার একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1836 ভাগের 1 ভাগ। তাহলে ইলেকট্রনের ভর হবে, দেখো এর আগেও লেখাটা ছিল, আমি আবার লিখলাম, দেখো তো কত আসে, দেখো তো এই মানটা কত আসতেছে। তোমরা একটু (9.11 ইন্টু 10⁻28), অনেকেই রেজাল্টটা বলে দিছো। 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। অনেকের অ্যান্সার ঠিক আছে, অনেকের অ্যান্সার ঠিক আছে, অনেকের অ্যান্সার ঠিক আছে। তোমরা ঠিক মতো অ্যান্সারটা লিখতে পেরেছো। তাহলে হাইড্রোজেনের প্রকৃত ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আচ্ছা, টাইপিং মিস্টেক হোক তোমাদের সমস্যা নাই, কিন্তু বুঝতে পেরেছো এটাই ঠিক আছে। রাফসান মমিন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি পেলাম? যে ইলেকট্রনের প্রকৃত ভর পেলাম 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এবারে আমরা আসি ইলেকট্রনের প্রকৃত ভর, এখানে লিখি তাহলে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এখন বলো তো ইলেকট্রনের ভরটা কেজি এককে কত হবে? ইলেকট্রনের ভরটা যদি আমরা কেজি এককে নিতে চাই তখন কত আসবে? ইলেকট্রনের ভর কেজি এককে কত হবে? ইলেকট্রনের ভর কেজি এককে দেখো কত আসে। তাহলে আমরা ইলেকট্রনের ভর কত পেলাম? 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে কেজি এককে কত হবে দেখি, তোমরা কে কত লিখছো। তোমাদের রেজাল্টটা আমি একটু দেখে আসি। হ্যাঁ ঠিক আছে সুষমা, তোমার রেজাল্ট ঠিক আছে। 9.11 ইন্টু 10⁻1000 দিয়া ডিভাইড করব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 1000 দ্বারা ডিভাইড করতে হবে। এবার তাহলে ইলেকট্রনের আমরা ভর পেলাম। এর আগে আমরা ইলেকট্রনের আপেক্ষিক ভর পেয়েছিলাম, ইলেকট্রনের প্রতীক পেয়েছিলাম ই, এবং এর আবিষ্কারক আমরা জেনে এসেছি। এখন আমরা ইলেকট্রনের চার্জ নির্ণয় করব। ইলেকট্রনের চার্জ নির্ণয় বিজ্ঞানী ফ্যারাডের সূত্রানুসারে, এন সংখ্যক ইলেকট্রন এফ কুলম্ব চার্জ বহন করে। তাহলে একটা ইলেকট্রন কতটুকু চার্জ বহন করবে? এফ বাই এন। এখানে এফ হচ্ছে 1 ফ্যারাডে, এর মান হচ্ছে 96500 কুলম্ব, আর এন এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এখন বসাও তো কত হয়? 96500 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, এই মানটা কত আসে আমাকে একটু বলো। এফ বাই এন
সাফায়েত হোসেন শাফিন, স্যার জুম অ্যাপ দিয়ে ক্লাস করলে ভালো হতো। এখানেও ভালো হবে, তুমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো, তাহলেই ভালো হবে। ওয়ান পয়েন্ট আমাদের রিসালাত বিন ইসলাম, থ্যাংক ইউ তোমাকে। 1.602 ইন্টু 10⁻⁻27 ও চেষ্টা করতেছে। হ্যাঁ ঠিক আছে অনিমা, তোমার রেজাল্ট ঠিক আছে। 1.6 ইন্টু 10⁻⁹19 অনিমার রেজাল্ট ঠিক আছে। 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সিয়াম তোমার 10⁻⁻ হবে। মাইদুল ইসলাম সিয়াম, ঠিক আছে। তাজুল ইসলাম, ঠিক আছে তোমার অ্যান্সার। এবারে আমরা যদি এই কুলম্ব এককটাকে অন্য এককে কনভার্ট করতে চাই তাহলে কি হবে একটু দেখো তো। ইলেকট্রনের চার্জ 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, অথবা আমরা লিখতে পারি 1.602 ইন্টু 10⁻⁻20 EMU, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, EMU, অর্থাৎ 10 কুলম্বে হচ্ছে 1 EMU। মোসাম্মদ সুলতানা, হ্যাঁ ঠিক আছে। 1.60 ইন্টু 10⁻⁻19। জি স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের সিয়াম বলছে বুঝতে পেরেছে। রিসালাত বিন ইসলাম, তোমার রেজাল্টটা আরেকবার ক্যালকুলেশন করা দরকার, তুমি একটু ভুল করেছো, তুমি আরেকবার ক্যালকুলেশন করো। রিসালাত বিন ইসলাম, আমি তোমার দৃষ্টি আকর্ষণ করে তোমাকে আরেকবার ক্যালকুলেশনটা করতে বলতেছি, তুমি আরেকবার ক্যালকুলেশন করে আমাকে জানাও। তাহলে হ্যাঁ রিসালাত বিন ইসলাম বলছে জি স্যার, থ্যাংক ইউ। তাহলে ইলেকট্রনের চার্জ 1.602 ইন্টু 10⁻⁻19, আর যদি আমরা EMU এককে নিতে চাই তাহলে কি হবে, 10 দ্বারা ভাগ করতে হবে, তখন হবে 1.602 ইন্টু 10⁻⁻20। এখন এটাকে যদি আমি ESU এককে নিতে চাই তখন আমি কি লিখব, 4.8 ইন্টু 10⁻⁻10। তাহলে আমরা কি পেলাম দেখো তো, 10 কুলম্ব সমান সমান 1 EMU সমান সমান 3 ইন্টু 10⁻10 ESU। দেখো যেহেতু 10 কুলম্ব সমান সমান 1 EMU, তাহলে আমরা যখন এই কুলম্বটাকে EMU এককে কনভার্ট করলাম তখন 10 দ্বারা ভাগ করেছি। আবার যখন এই কুলম্বটাকে আমরা ESU এককে নিতেছি তখন 10⁻10 দ্বারা কি করলাম, আমরা গুণ করে দিলাম। এখন দেখো তো তোমাদের ইলেকট্রনের চার্জ 3টা এককে হয় কিনা। হ্যাঁ ঠিক আছে, MD সালমান TD, চার্জটা আবার বোঝান। সি থেকে কিভাবে EMU আসলো, আচ্ছা সি থেকে কিভাবে EMU আসলো আবার বলতে বলছো তোমরা। 10 দ্বারা ভাগ করেছি, যেহেতু 10 কুলম্বই হচ্ছে 1 EMU, তাহলে 1 কুলম্ব সমান কত EMU, তাহলে 1 কুলম্ব সমান এটাকে 10 দ্বারা ভাগ হবে, আর যখনই 10 দ্বারা ভাগ করলাম তখন এত EMU। আর EMU থেকে ESU কখন কীভাবে আসলাম, 3 ইন্টু 10⁻10 দ্বারা আমি গুণ করেছি, তাহলে এই মানটাকে 3 ইন্টু 10⁻10 দ্বারা গুণ করো, এই মানটা আসবে। তাহলে চার্জের ইলেকট্রনের চার্জকে আমরা 3টা এককে প্রকাশ করতে পারি বা কনভার্ট করে নিতে পারি। তাহলে তোমরা কি ইলেকট্রনের চার্জ বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি একটু সামনের দিকে যাই। তাহলে দেখো আমরা কি কি শিখলাম। আমরা ইলেকট্রনের
প্রতীক শিখলাম, আবিষ্কারক শিখলাম, ইলেকট্রনের আপেক্ষিক ভর শিখলাম, ইলেকট্রনের চার্জের পরিমাণ শিখলাম। এখন আমরা জানি ইলেকট্রন এবং প্রোটনের চার্জের পরিমাণ একই, শুধু ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ চার্জযুক্ত আর প্রোটনের ক্ষেত্রে পজিটিভ চার্জযুক্ত। আবার দেখো, আমরা এখানে ইলেকট্রনের ভর বের করেছিলাম, তাহলে প্রোটনের ভর, ইলেকট্রনের ভর আমরা এবং নিউট্রনের ভর আমি তোমাদের একটু বলতে চাই। ইলেকট্রনের ভর ছিল 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, অথবা 10⁻31 দিলে কেজিতে যাবে। আর প্রোটনের ভর 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। আর প্রোটনের ভর, এটা নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, প্রায় কাছাকাছি। ইলেকট্রন এবং প্রোটনের ভর প্রায় কাছাকাছি। তো তোমরা আজকে বাসায় পরমাণুর মৌলিক কণিকা, এই মৌলিক কণিকার মধ্যে স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে যা কিছু তোমাদের বইয়ে আছে তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করতেছি। এরপরে তোমাদের আইসিটি ক্লাস শুরু হবে, তো তোমরা সবাই উপস্থিত থাকবে আইসিটি ক্লাস করার জন্য। আর এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ এবং রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সাথে আমার আগামী বুধবার ঠিক একই সময়ে দেখা হবে। ধন্যবাদ।